বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজে অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে তোমাদের আবারও স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সরকারের দেওয়া সকল স্বাস্থ্যবিধিগুলো মেনে এখন পর্যন্ত তোমরা সবাই সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে দ্বিতীয় বর্ষ অর্থাৎ 2019-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটি নির্ধারণ করা হয়েছে। তবে 2020-21 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদেরকেও আমি বলেছি ক্লাসগুলো একত্রে করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা লাইভে উপস্থিত আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও লাইভে উপস্থিত হতে পারোনি, দ্রুত সংযোগ হয়ে যাও। আর শিক্ষার্থীরা, ক্লাসটি শুরু করার পূর্বে প্রতিবারের মতো আমি আবারও তোমাদেরকে স্মরণ করে দিতে চাচ্ছি, তোমরা অবশ্যই বই, খাতা, কলম, পেন্সিল, রাবার সব কিছু সামনে নিয়েই রেডি থাকবে ক্লাসটি করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই অবগত আছো আমি তোমাদেরকে কি পড়াবো তোমরা পূর্বে ক্লাস থেকেই জেনেছো। আর এখনও তোমরা যেহেতু অবগত আছো, তারপরেও আমি বলছি, সেটা হচ্ছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় এনিম্যাল আইডেন্টিটি হতে প্রতীক প্রাণী রুই মাছ অর্থাৎ লেবিও রুহিটা, যার সায়েন্টিফিক নাম হচ্ছে লেবিও রুহিটা, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আমি আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় আজও আমি আরেকটি টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের টপিকটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের বিশেষ করে প্র্যাকটিক্যাল পরীক্ষা, যখন তোমরা রিটেন পরীক্ষার পর প্র্যাকটিক্যাল পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে, তখন তোমাদেরকে একটা গ্রুপের মধ্যে দেওয়া হয় রুই মাছ, আর অন্য আরেকটি গ্রুপে দেওয়া হয় প্রতীক প্রাণী হিসেবে ঘাস ফড়িং অথবা আরশোলা। তো যখন তোমাদের রুই মাছ দেওয়া হয়, তখন সেই রুই মাছের মধ্যে এফারেন্ট অর্থাৎ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং অন্তর্বাহী এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী অর্থাৎ অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর চিহ্নিত চিত্র অঙ্কন করতে বলা হয়। আমি আজকে সেই অংশটি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। চিত্রটি কিভাবে সুন্দর করে তোমরা খাতায় আঁকবে এবং তা দেখে আমি তোমাদেরকে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, যেহেতু রুই মাছ আমাদের অনেক পরিচিত এবং অনেকেরই ফেভারিট মাছ, তাই এর যে অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলো আছে সেটা আমাদের জেনে নেওয়া উচিত। আর শিক্ষার্থীরা, আগামী ক্লাসেই ইনশাল্লাহ আমরা এই অধ্যায় থেকে বের হতে পারবো বলে আমি আশা করছি। আর আজকের যে টপিকটি আমি শেষ করব, তারপরে আরেকটি ক্লাস থাকবে, তারপর আমি নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা আবার শুরু করব। তো শিক্ষার্থীরা, এখন তোমরা আমাকে অবগত করবে বোর্ডে যে রুই মাছটি পূর্বে ক্লাসেই আঁকা ছিল, সেই রুই মাছটি এখনও দেখা যাচ্ছে কিনা, আর আমার ক্লাসে আমার সাউন্ড শোনা যাচ্ছে না কিনা, আর বাইরে থেকে কোনো শব্দ আসছে কি আমাকে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে আমাকে ইনফর্ম করবে। আর আজকে আমি মূলত কিছু জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্নও তোমাদেরকে সামনে নিয়ে হাজির হয়েছি। তোমরা অবশ্যই প্রশ্নগুলো খাতায় লিখে রাখবে, কারণ যেই প্রশ্নগুলো আমি পড়াচ্ছি সেগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, এখন আমাকে তোমরা অবগত করো যে ক্লাসে দেখা যাচ্ছে কিনা, কথাগুলো স্পষ্ট আছে কিনা। আমি মুসাদ্দিকা নিশাদকে দেখতে পাচ্ছি, সামি আক্তার মারিয়া, তারপরে হচ্ছে মোহাম্মদ জুনায়েদ সাকি, রকি আলম দীপু, তারপর হচ্ছে ঈশাকে দেখতে পাচ্ছি, আচ্ছা রুবায়েত হাসান, বিথি মজুমদার, তারপরে হচ্ছে মুসাদ্দিকা নিশাদ। আচ্ছা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আর যারা এখনও যুক্ত হওনি তারা খুব দ্রুত যুক্ত হয়ে যাও। শিক্ষার্থীরা, তোমরা তো জানো যে তোমাদের একটি ক্লাসের পরে আরেকটি ক্লাস থাকে, তাই আমাকে দ্রুত আগাতে হবে এবং সেই বিষয়টিও মাথায় রাখতে হবে। তো তোমরা কিছুক্ষণ পরে তোমাদের ম্যাথ ক্লাস শুরু হবে, তাই আমি আশা করব তোমরা আমার সাথে সাথেই প্রশ্ন উত্তরগুলো লিখে নেবে। তো শিক্ষার্থীরা, তোমরা তো জানো যে রুই মাছ সম্পর্কে আমি বলেছি এটা মিঠা পানির মাছ। এখন আর রুই মাছ সম্পর্কে আর বিস্তারিত না বললেও তোমরা যেহেতু পূর্বে অনেকগুলো ক্লাস করে ফেলেছো রুই মাছ সম্পর্কে, যে
বেসিক জ্ঞানটুকু সেটুকু তোমাদের হয়ে গেছে। আর প্র্যাকটিক্যালের চেয়েও বড় কথা হচ্ছে তোমাদের বাড়িতে, আমাদের সকলের বাড়িতেই রুই মাছ প্রতি সপ্তাহেই কম বেশি 2-1 বার করে এসে থাকে। সেখানেও আমরা দেখে নিয়েছি এবং আমি যা তোমাদেরকে এই পর্যন্ত পড়িয়েছি তোমরা আশা করি মাছ থেকে তা আরও স্পষ্টভাবে সেটা দেখে প্র্যাকটিক্যালি দেখেই তোমরা বুঝে নিয়েছো। তো শিক্ষার্থীরা, এখন আমি একটি প্রশ্ন বোর্ডে লিখব, তোমরা সেই প্রশ্নটি আমি আশা করছি আমার সাথে সাথে লিখে ফেলবে। যেহেতু ব্রাঙ্কিয়াল ধমনী নিয়ে আলোচনা করব, তাহলে আমরা আসি ধমনী বা আর্টারি কী। তো প্রশ্নটা প্রথমেই লেখো, আর্টারি বা ধমনী কী। আর্টারি বা ধমনী, আর্টারি বা ধমনী কী? হ্যাঁ, তো শিক্ষার্থীরা, আর্টারি বা ধমনী কী? আমি যেহেতু ধমনী তন্ত্র 2 ধরনের, অন্তর্বাহী এবং বহির্বাহী নিয়ে আলোচনা করব, প্রথমেই আমাদের আসা যাক যে ধমনীটা কী বা আর্টারি বা ধমনী কী। তো শিক্ষার্থীরা, হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে যে বাহিকাগুলো দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত পরিবহন করে সেটাই হচ্ছে আর্টারি বা ধমনী। আমি আবারও বলছি, আর্টারি বা ধমনী কী? হৃৎপিণ্ড থেকে আমাদের যে বা জীবের, অর্থাৎ রুই মাছের ক্ষেত্রে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে কতগুলো বাহিকা আছে, তাহলে হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে যে বাহিকাগুলো কি করছে, যে বাহিকাগুলো দেহের বিভিন্ন অঞ্চলে রক্ত সরবরাহ কাজে নিয়োজিত, তাদেরকে বলা হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে আর্টারি বা ধমনী। এখন প্রশ্ন হচ্ছে তাহলে ধমনী তন্ত্রটা কী? এখন আরেকটি প্রশ্ন যদি আমি করি যে আর্টারিয়াল সিস্টেম কী, তাহলে তোমরা লিখে রাখো আর্টারিয়াল সিস্টেম। আর্টারিয়াল সিস্টেম। আর্টারিয়াল সিস্টেম বা ধমনী তন্ত্র কী? ধমনী তন্ত্র কী? আর্টারিয়াল সিস্টেম বা ধমনীতন্ত্র কী? তাহলে শিক্ষার্থীরা, আমরা এখন ধমনীটা জেনে নিয়েছি, এখন আমি আর্টারি বা ধমনী তন্ত্রটা নিয়ে আলোচনা করছি। তোমরা লক্ষ্য করো ধমনীতন্ত্রটা কী, অর্থাৎ ধমনীর সমন্বয়ে গঠিত। তাহলে যে ধমনীগুলো আছে আমাদের, সেই ধমনীর সমন্বয়ে গঠিত তন্ত্রটাকেই বলা হচ্ছে ধমনীতন্ত্র। ধমনীর সমন্বয়ে গঠিত, তাহলে আমরা জানি 2 ধরনের, বহির্বাহী এবং অন্তর্বাহী ধমনীতন্ত্র অংশগুলো আছে। তাহলে এই তন্ত্রগুলির সমন্বয়ে গঠিত তন্ত্রটাকেই বলা হচ্ছে আর্টারিয়াল সিস্টেম অথবা ধমনী তন্ত্র। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বুঝে গেছো। এখন বুঝলে আমাকে অবশ্যই তোমরা ইনফর্ম করবে যে বুঝেছো কিনা, কারণ আমি যদি তোমরা বুঝো না বুঝলে আমি সামনে এগিয়ে গেলে সেটা কোনো কাজই আসবে না। তো শিক্ষার্থীরা, তো রুই মাছের ধমনীতন্ত্রটা তাহলে কত ধরনের, আমি তোমাদেরকে ক্লাস শুরুর পূর্বেই বলেছিলাম আজকে আমি কী কী বিষয় আলোচনা করতে যাচ্ছি, তা থেকে তোমরা আশা করি কনফার্ম হয়ে গেছো। তারপরেও আমি বলছি আবারও যে রুই মাছের ধমনীতন্ত্রটা কত ধরনের, আমি সেটাকে তোমাদের একটু লিখে দেখাচ্ছি। আমি কিন্তু বোর্ড মুছে ফেলবো, অতএব তোমরা দ্রুত কাজটা করবে। তাহলে এটা হচ্ছে 2 ধরনের, রুই মাছের ধমনীতন্ত্র প্রধানত 2 ধরনের। তাহলে 2 ধরনের, হ্যাঁ। এখন একটা হচ্ছে কি, এবার আসো 1 নম্বর হচ্ছে কি, আমরা কি বলতে পারি, একটা হচ্ছে এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, একটা হচ্ছে এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি, একটা হচ্ছে এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা এটাকে কী বলা হয় তোমরা অবশ্যই জানো। এফারেন্ট ব্রাঙ্কিয়াল হচ্ছে বহির্বাহী। শিক্ষার্থীরা, এফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী হচ্ছে বহির্বাহী ফুলকা ধমনী। তাহলে তোমরা এটা অনেকে ইংলিশের পাশাপাশি বাংলাটা জেনে রাখা ভালো, অথবা বাংলার পাশাপাশি ইংলিশটা জেনে রাখা ভালো, সেই জন্য তোমরা লিখে রাখো এটা হচ্ছে বহির্বাহী ফুলকা ধমনী, অর্থাৎ বহির্বাহী ফুলকা ধমনী।
আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে কি অ্যাফারেন্ট। তাহলে ইফারেন্ট এবং আরেকটা হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী। তো শিক্ষার্থীরা তোমরা লেখাটা দেখতে পাচ্ছ কি না আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, দ্রুত করে ফেলো। আরেকটা হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনী, অর্থাৎ অন্তর্বাহী অ্যাফারেন্ট আরেকটা হচ্ছে ইফারেন্ট, আরেকটা হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অথবা অন্তর্বাহী আর্টারি আর্টারি অথবা অন্তর্বাহী ফুলকা ধমনী। শিক্ষার্থীরা এটা হচ্ছে আমি এখনই মুছে দেব। তো তোমরা আশা করি খাতার মধ্যে লিখে ফেলছো, আমি এখনই মুছে দিব। তো শিক্ষার্থীরা এখন আসা যাক বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কী এবং অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কী। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা হচ্ছে যেসব ধমনী ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। আর ফুলকা হতে অক্সিজেন সমৃদ্ধ রক্তটা দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। আমি আবারও বলছি, পরীক্ষাতে আসে যে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কী। তাহলে আমরা কি বলবো, বহির্বাহী ধমনী যে সকল ধমনী ফুলকা থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবহন করে। ফুলকা হতে অক্সিজেন সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অংশে পরিবহন করে, অর্থাৎ সেই অংশ পরিবহন করে তাদেরকে বলা হচ্ছে বহির্বাহী ফুলকা ধমনী বা এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি। তাহলে এবার আমরা বলতে পারি যে এফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ফুলকা ধমনীটা কী। শিক্ষার্থীরা এটাও তোমরা জেনে রাখবে যে ফুলকা ধমনীটা হচ্ছে যে সকল ধমনী হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ফুলকাতে বহন করে নিয়ে আসে, অর্থাৎ হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে কোথায় নিয়ে আসে, ফুলকাতে বহন করে নিয়ে আসে। তাহলে দুইটা কাজ কিন্তু ভিন্ন। তাহলে আমরা বলতে পারি যে অন্তর্বাহী ধমনীটা হচ্ছে যে সকল ধমনীগুলো ফুলকা থেকে হৃৎপিণ্ড থেকে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটাকে ফুলকাতে পরিবহন করে, তাকেই বলা হচ্ছে সেই সকল নিয়ে আসে, বহন করে নিয়ে আসে, তাদেরকে বলা হচ্ছে অ্যাফারেন্ট ব্রাঙ্কিয়াল আর্টারি বা অন্তর্বাহী ধমনী। তো শিক্ষার্থীরা এখন আমি এই অ্যাফারেন্ট এবং ইফারেন্ট ব্রাঙ্কিয়াল ধমনীর চিহ্নিত চিত্র অঙ্কন করব, যা তোমাদেরকে বোর্ড পরীক্ষায় প্র্যাকটিক্যাল খাতার মধ্যে অঙ্কন করতে হয় এবং সেখানে চিত্রটা অঙ্কনের জন্য 8 নম্বর আছে। অর্থাৎ তোমরা ডিসেকশন করবে, ডিসেকশন করার পরে সেটাকে তোমরা সন্নিবেশ করবে ট্রেতে করে, টিচারদের দেখাবে এবং তারপরে সেই চিত্রটাকে অঙ্কন করবে। এখানে নাম্বার বরাদ্দ আছে 8। তো শিক্ষার্থীরা এখন আমি সেই চিত্রটা যেন সঠিক হয়, সঠিকভাবে আঁকতে পারলে এবং দেখাতে পারলে প্র্যাকটিক্যালটা যদি তোমরা সুন্দর করে করতে পারো তাহলে 4 মার্কস পেয়ে যাবে। আমি যে চিত্রটা এখন অঙ্কন করব আশা করি তোমরা প্র্যাকটিক্যাল খাতায় এঁকেছো, তারপরেও আমার সাথে সাথে যেহেতু আমি এখন রুই মাছ নিয়ে আলোচনা করছি, আমি আশা করছি তোমরা আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করে আরেকবার নিজেকে যাচাই করে নেবে। তো শিক্ষার্থীরা আমি এখন বোর্ডটা মুছে দিচ্ছি। তোমরা জানো যে আমাকে এইটুকু মধ্যে আমি আবার ছবিটা এঁকে দেখাবো। আর মাছটা আর মুছলাম না, আমি এই ক্লাসটা শেষ করার পরে আমাদের আগামী ক্লাসে আমি যখন রুই মাছের ক্লাস শেষ করব তখনই আমি মাছটা মুছে দিব। তো ততক্ষণ সেটা বোর্ডে থাক, আমাদের যেহেতু আরেকটু স্পেস আছে পাশে, আমি সেখানে তোমাদেরকে এই চিত্রটা অঙ্কন করে দেখাচ্ছি। শিক্ষার্থীরা অবশ্যই তোমরা আমার সাথে সাথে চিত্রটা অঙ্কন করবে। আচ্ছা, প্রথমে কি করবে? আচ্ছা, ওয়ালাইকুম সালাম। এখনও ঘোলা হয়ে গেছে? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই মাত্র ঘোলা হয়ে গেছে। জন্য সব মেকার জন্য কি আঁকা? আচ্ছা, তুমি রোবায়াত, আমি তোমার কথাটা বুঝতে পারছিলাম। সব
আচ্ছা আমি তোমার এটা পরে দেখছি, তোমার এই কথাটা আমি বুঝতে পারছি না। আচ্ছা আমি পরে দেখছি, সময় নাই, আমাদের আবার ম্যাথ ক্লাস তোমাদের শুরু হয়ে যাবে। তো শিক্ষার্থীরা আমি এখন রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা অঙ্কন করব। অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা তোমরা কিভাবে অঙ্কন করবে আমার সাথে সাথে একবার তোমরা মিলিয়ে নিতে পারো। এবং আমি যখন চিত্রটা অঙ্কন করব আমি আশা করব তোমরাও আমার সাথে সাথে একইভাবে চিত্রটা অঙ্কন করবে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো আমি প্রথমে কিভাবে আঁকছি, দেখো দেখো আমি কিভাবে আঁকছি, এইভাবে করো। প্রথমে আমি খুব সহজ করে আমার সিস্টেমে আঁকাচ্ছি, তোমরা আমার মতো করে একটু চেষ্টা করো, আশা করি তোমরা পারবে। হ্যাঁ, তারপরে তোমরা এটাকে এই পর্যন্ত নিয়ে আসো, এইভাবে এনে এভাবে করে দাও। ঠিক একইভাবে এইভাবে করে দাও। আচ্ছা এইটুকু তোমরা অঙ্কন করে ফেলো এবং আমি এরপরে আমি কিছু অংশ, নিচের অংশটুকু আমি আরও আঁকাচ্ছি, সেটা লক্ষ্য করো। এইভাবে করে কিছু কিছু চিহ্ন তোমরা দিতে পারো, ত্রিভুজের মতো, চতুর্ভুজের মতো, এভাবে অনেকগুলা চিত্র তোমরা আঁকতে পারো। এইভাবে করে দ্রুত করে ফেলো, খুব একটা কঠিন না, তবে দ্রুত করতে হবে। এভাবে এঁকে ফেলো। আচ্ছা তারপরে আমি পর্যায়ক্রমে আসছি। এখন আমি হৃৎপিণ্ডটার অংশটা আঁকবো। তো সেই ক্ষেত্রে তোমরা কিভাবে করবে দেখো আমার সাথে সাথে, দেখো এইভাবে করে ফেলো। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা আমার সাথে সাথে অঙ্কন করছো, এইভাবে এঁকে ফেলো। আচ্ছা এখন তারপরে আমরা কি করব, এবার দেখো আমি কিন্তু হৃৎপিণ্ডটা অঙ্কন করলাম, আমি একটু পরে লেবেলিং করছি, তার সাথে পরে তোমরা আমার সাথে সাথে লেবেলিংটা করবে। এখন আমি যেটাকেও আঁকছি তোমরা সেটাই করো। তারপরে হ্যাঁ এইভাবে আসো, এইভাবে আসো, এবং এই চিত্রটা বেশ বড়। তো দেখো আমি কীভাবে করছি, এইভাবে নাও, এভাবে নেওয়ার পরে তারপরে এটাকে আবার ডবল করে দাও, এবং আমরা এখন ধমনী অর্থাৎ আমরা ফুলকা এঁকে দিব। এই পাশে এবার আমরা একটা করে ফুলকা এঁকে দিতে পারি। ফুলকা এঁকে দিই, দেখো আমি কীভাবে ফুলকাগুলো আঁকাচ্ছি। আমরা এভাবে করে ফুলকাগুলো এঁকে দিতে পারি। আঁকাটা খুব একটা কঠিন না, একটু দ্রুত এঁকে দাও। আচ্ছা 4টা ফুলকা আঁকাবো আমরা এইভাবে করে। তারপরে আবার দেখো এটা কোথায় যাচ্ছে, দেখো এটা এই অংশটা আমরা আবার এভাবে দিতে পারি। হ্যাঁ এভাবে দাও, এভাবে দাও। আচ্ছা এখন আমরা এটাকে আবার ডবল করে নিয়ে যাব, এবং এইখানে আমরা আরেকটি ফুলকা অঙ্কন করব। খুব দ্রুত করে ফেলো, খুব দ্রুত, সময় কম, খুব সময় কম আমাদের। এগুলো হচ্ছে 4 জোড়া ফুলকা, আমি সেই ফুলকাটা আঁকাচ্ছি। এখন আমাদের আরেকটু আঁকতে হবে, আবারও সে একই রকম করে আবারও আমরা একইভাবে আঁকাচ্ছি। এখন দেখো আবারও আঁকাচ্ছি একই সিস্টেম। এখন আমরা এখানে আরেকটি ফুলকা আঁকাবো। হ্যাঁ খুব দ্রুত করে ফেলো, সময় কম। আরেকটা আঁকাবো একই সিস্টেমে, তারপর আমি তোমাদেরকে চিত্রটা আঁকা শেষ হলেই আমি তোমাদেরকে বর্ণনা দেব। আরেকটু ঠিক করে দিই। আচ্ছা দেখো এবার আরেকটি হবে। তো এই শেষ অংশটা আমরা একটু দেখে নিই, শেষ অংশটা কিভাবে। দেখো
এই অংশটা আরেকটু দেখো, তারপরে আমি আচ্ছা এই অংশটা দেখো এটা কিভাবে আসছে। তোমাদের চিত্রটা কি তোমরা দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি। ওটা অনেক বড় চিত্রটা, তো আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। এখন এই হচ্ছে এগুলো ফুলকা। আচ্ছা ফুলকাগুলো হয়ে যাওয়ার পরে আমরা এবার এই অংশটা তোমরা যেটা করবে সেটা হচ্ছে সেটা এখানে কিন্তু আর ফুলকা নেই, তাই আমরা এই অংশটা আর বাড়াবো না, আপাতত নেই। তাহলে শিক্ষার্থীরা এবার লক্ষ্য করো, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আচ্ছা এরকম করে শেড দাও, এবং এই অংশটা থেকে আমি অর্থাৎ এই অংশটা থেকে এই অংশটা আমরা এইভাবে নিতে পারি, এইভাবে নিয়ে এখানে মিলিয়ে দাও, এবং এখানেও একইভাবে হ্যাঁ এইভাবে করো। তো এইভাবে করে পরে এটা কোথায় এসে মিলিত হবে সেটা লক্ষ্য করো। এটা এই অংশটা কোথায় এসে মিলিত হবে, এটা কোন অংশে মিলিত হবে, এই অংশটাতে। এটা মিলিত হবে এই পাশে এসে, ঠিক একইভাবে এটা এই অংশটা মিলিত হবে এই অংশে এসে। তারপরে আমরা আরেকটি অংশ এখান থেকে এঁকে যাব, সেটাও তোমরা আমার সাথে সাথে লক্ষ্য করো। আচ্ছা তো শিক্ষার্থীরা এখন আমি একটু লেবেলিং করে দেখাই, তোমরা আমার সাথে সাথে লেবেলিংটা করবে আশা করছি, এবং বুঝে নাও, দ্রুত বুঝে নাও, লেবেলিংটা করো এবং দ্রুত বুঝে নাও। আচ্ছা এখন দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি। তো আচ্ছা এখন আমার সাথে লেবেলিংটা শেষ করে ফেলো, আশা করি তোমরা এটা পারবে। আমি লেবেলিংটা করে দিচ্ছি, তোমরা আমার সাথে সাথে লেবেলিং করো এবং খুব সহজ বুঝে নিতে পারবে আশা করছি। তার দ্রুত করো। এখন কোন অংশটা কি সেটা দেখো। প্রথম হচ্ছে যে এটা হচ্ছে ফুলকা, আমরা সবাই জানি যে অংশগুলো এই 4 জোড়া ফুলকা, তো আমি এখানে ফুলকাটা লিখে দিলাম, তোমরা আমার সাথে সাথে লিখে ফেলো ফুলকা। তারপরে তোমরা জানো যে এই অংশটা হচ্ছে হৃৎপিণ্ড, মাঝখানে এই অংশটা হচ্ছে হৃৎপিণ্ড, হ্যাঁ হৃৎপিণ্ড। তারপরে ওইটা 4 জোড়া ফুলকা, হৃৎপিণ্ড এঁকেছি আমি, ফুলকা এঁকেছি। তারপরে হচ্ছে ধমনীগুলো আঁকবো আমরা, অন্তর্বাহী ধমনীগুলো আঁকাবো। এইগুলো হচ্ছে সবগুলো আছে অন্তর্বাহী ধমনী, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এগুলো হচ্ছে অন্তর্বাহী ধমনী। তাহলে শিক্ষার্থীরা অন্তর্বাহী ধমনীগুলো তোমরা বুঝতে পেরেছো যে এগুলো হচ্ছে অন্তর্বাহী ধমনী, আর হ্যাঁ এটা হচ্ছে হৃৎপিণ্ড, আর এগুলো হচ্ছে ফুলকা। এখন দেখো তো হৃৎপিণ্ডটা আমি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, এবং ভেন্ট্রাল অ্যারোটা হচ্ছে এই অংশটা হচ্ছে ভেন্ট্রাল অ্যারোটা। তাহলে আমি এখানে একটু লেবেলিং করে দিচ্ছি, এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যারোটা, ভেন্ট্রাল অ্যারোটা, ভেন্ট্রাল অ্যারোটা দেখা যাচ্ছে কিনা একটু দেখো, হ্যাঁ ভেন্ট্রাল অ্যারোটা। আচ্ছা তো ভেন্ট্রাল অ্যারোটা যেটাকে বলা হয় অঙ্কীয় মহাধমনী। যদি তোমরা ইংলিশটা না বুঝো, পাশাপাশি বাংলাটা বুঝতে চাও, তাহলে লিখতে পারো যে এটা হচ্ছে ভেন্ট্রাল অ্যারোটার আরেকটা নাম কি, আচ্ছা অঙ্কীয় মহাধমনী, এটা অথবা অঙ্কীয় মহাধমনী। তোমরা পাশাপাশি মনে রাখার জন্য লিখে রাখতে পারো, একটি লেখলেই হবে, অঙ্কীয় মহাধমনী। মনে রাখার জন্য আমি পাশাপাশি লিখে দিচ্ছি তোমরা যেন বুঝতে পারো, মহাধমনী।
আচ্ছা, অন্তর্বাহী মহাধমনী। এখন দেখো তাহলে আমরা এবার অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলো লিখে নিই। আমরা 4টি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দেখতে পাচ্ছি। এটা 1 নম্বর, 2, 3, 4, এই 4টি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দেখতে পাচ্ছি। তাহলে বারবার অন্তর্বাহী ধমনীগুলো আমি না লিখে আমি একটু প্রথমবারটাই লিখে দেবো, যে প্রথমটা লিখে দিচ্ছি যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল। তাহলে আমরা লিখে নিই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল। আর এগুলো হচ্ছে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল, এটা হচ্ছে 1 নাম্বার। অন্তর্বাহী ব্রাঙ্কিয়ালটা বারবার লিখলাম না, তবে অন্তর্বাহী ব্রাঙ্কিয়ালের মধ্যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ধমনী 1। তাহলে আমি লিখে দিলাম এটা ধমনী 1। আচ্ছা, এটা হবে কি, এটা তোমরা বুঝতে পেরেছো, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 2, ধমনী 2। আচ্ছা, তাহলে এটাও বুঝতে পেরেছো, ধমনী 3। আমার এখানে স্পেস কম, আমি এখানে এভাবে লিখে দিচ্ছি ধমনী 3। এটা হচ্ছে কি ধমনী 4, ধমনী এখানে জায়গা আছে, ধমনী 4। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী চিহ্নটা আমরা বুঝতে পেরেছি আশা করছি। তো শিক্ষার্থীরা তাহলে দেখো, চিত্রটার নাম লিখবে অবশ্যই, রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। চিত্রটার নাম লিখে রাখো। চিত্রটার নাম হচ্ছে, অবশ্যই চিত্রটাকে সবসময় নিচে লিখতে হবে, চিত্রের নাম চিত্রের নিচেই লিখতে হয়। চিত্রটা হচ্ছে রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। রুই মাছের, আমি মুছে ফেলবো কিন্তু শিক্ষার্থীরা, আমি কিন্তু এটা মুছে ফেলবো, তোমরা দ্রুত চিত্রটা অঙ্কন করো, আমি এখনই মুছে ফেলবো। হ্যাঁ, আমি তো ক্লিয়ার। আচ্ছা গুড, তোমরা দ্রুত করো। কি কিছু কি বুঝি না, লেখা বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ আগে হয়তো নেট প্রবলেম ছিল, আমার মনে হচ্ছে এখন ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এটা হচ্ছে রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, রুই মাছের অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তো শিক্ষার্থীরা, আমি তাহলে তোমাদের চিত্র দিকে একটু দেখে, আমি তোমাকে চিত্রটা দেখেই তোমাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো চিত্র থেকে তোমরা কী বুঝতে পারছো। তো শিক্ষার্থীরা, চিত্র থেকে তোমরা কী বুঝতে পারছো অবশ্যই বুঝিয়ে দিলে তোমরা আশা করি বুঝতে পারবে। তো এখন আমি তোমাদেরকে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী সম্পর্কে বলছি। লক্ষ্য করো শিক্ষার্থীরা, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা এটা কোথায় অবস্থান করে? অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা রুই মাছের কোন জায়গায় অবস্থান করে? কিছু বুঝছি না, লেখাটা বোঝা যাবে তো? বোঝা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি সব বোঝা যাচ্ছে। এখন বোঝা যাচ্ছে? অন্তর্বাহী, আমি মুখে আবার বলছি, এটা হচ্ছে উপরে হচ্ছে ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় ধমনী, অঙ্কীয় মহাধমনী। এটা হচ্ছে মহাধমনী, অঙ্কীয় এটা হচ্ছে অর্থাৎ ভেন্ট্রাল অ্যাওর্টা লিখলেই হবে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আবার বাংলায় লিখে দিয়েছি। এটার অর্থ হচ্ছে যে ভেন্ট্রাল অ্যাওর্টা বা আমি পাশে লিখে দিই, বা অঙ্কীয় মহাধমনী, অঙ্কীয় মহাধমনী। তার মানে হচ্ছে আমি ছড়িয়ে দিলাম অ্যাওর্টা বা ভেন্ট্রাল অ্যাওর্টা বা অঙ্কীয় মহাধমনী। তো শিক্ষার্থীরা, আচ্ছা, অঙ্কীয় মহাধমনী এখন বোঝা যাবে নিশ্চয়ই। এখন ক্লিয়ার কি? আচ্ছা, ঠিক আছে। লক্ষ্য করো, এই ভেন্ট্রাল অ্যাওর্টাটা কোথায় থাকে শিক্ষার্থীরা? জফালা আকার। হ্যাঁ, ভেন্ট্রাল অ্যাওর্টা কোথায় থাকে তোমরা লক্ষ্য করো। ভেন্ট্রাল অ্যাওর্টা রুই মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গলবিলের অঙ্কীয় ঠিক দিকে, শিক্ষার্থীরা অঙ্কীয় দিক দিয়ে এটা হাইওয়ে পর্যন্ত বিস্তৃত হয়।
আমি আবারও বলছি, রুই মাছের অঙ্কীয় ব্রাঙ্কিয়াল ধমনীটা গলবিল, রুই মাছের যে গলবিল আছে, গলবিলের অঙ্কীয় দিক দিয়ে ঠিক হাইওয়ে পর্যন্ত এটা বিস্তৃত হয়। আর এটি কিন্তু এটার অগ্রভাগের দুটি শাখায় বিভক্ত হয়েছে এবং দুটি বহি ক্যারোটিড ধমনীও গঠন করে। এটার যে অগ্রভাগটা দুটি ভাগে বিভক্ত হয়ে দুটি কি ক্যারোটিড গঠন করে। কিভাবে? দুটি বহি ক্যারোটিড গঠন করে, বহি ক্যারোটিড ধমনী কিন্তু গঠন করেছে, তোমরা লক্ষ্য করো। তো নিচের দিকে কি করেছে, নিচের দিকে এরা কিন্তু নিচের চোয়ালে রক্ত সরবরাহ করে। এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী যে মাছের যে চোয়াল, এই নিচের চোয়ালটা আছে, সেই মাছের চোয়ালের নিচের চোয়ালটার মধ্যে এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী মাছের চোয়ালের মধ্যে রক্তটা সরবরাহ করে। আর এই যে ভেন্ট্রাল অ্যাওর্টাতে 4 জোড়া অ্যাফারেন্ট বা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী গুলা বের হয়ে প্রতি পাশের ফুলকার মধ্যে প্রবেশ করে। শিক্ষার্থীরা তোমরা দেখতেই পাচ্ছ যে এগুলা বের হয়ে কি করছে, প্রতি পাশে যে 4 জোড়া ফুলকা আছে সেই ফুলকার মধ্যে এগুলো প্রবেশ করেছে। তাহলে আমি আবারও বলছি, এই অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর অবস্থানটা আবার লক্ষ্য করো। আমি আবারও বলছি যে ভেন্ট্রাল শিক্ষার্থীরা ভেন্ট্রাল অ্যাওর্টা হতে এই 4 জোড়া অ্যাফারেন্ট বা অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীগুলো বের হয়ে কি করেছে, প্রতি পাশে ফুলকার মধ্যে এরা প্রবেশ করেছে এবং সেখানে প্রবেশ করে কি করছে, কৈশিক জালিকায় পরিণত হয়েছে। ফুলকার মধ্যে প্রবেশ করে এরা কৈশিক জালিকায় পরিণত হয়েছে। শিক্ষার্থীরা, ফুলকার মধ্যে প্রবেশ করার পরে এরা কৈশিক জালিকায় পরিণত হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। তবে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে আমরা যে দেখতে পাচ্ছি যে ধমনী 1, ধমনী 2, 3, 4, এই 4টা সম্পর্কে তোমরা চিত্র থেকে আরেকটু বুঝে নাও। শিক্ষার্থীরা, তো হৃৎপিণ্ডের সামনের অংশটা, সম্মুখ ভাগ থেকে ভেন্ট্রাল অ্যাওর্টা উৎপন্ন হয়েছে। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই যে হৃৎপিণ্ডটা, এই হৃৎপিণ্ডের সম্মুখ ভাগ থেকে কিন্তু এই ভেন্ট্রাল অ্যাওর্টা সৃষ্টি হয়েছে। হৃৎপিণ্ড এটা, তাহলে হৃৎপিণ্ড তোমরা দেখতে পাচ্ছ, হৃৎপিণ্ডের এই যে অংশটা, হৃৎপিণ্ডের সম্মুখ অংশ, এটা পশ্চাৎ অংশ, সম্মুখ অংশ থেকে এই ভেন্ট্রাল অ্যাওর্টাটা সৃষ্টি হয়েছে এবং সেটা সৃষ্টি হয়ে সোজা সামনের দিকে এটা প্রসারিত হয়েছে, একদম সোজা সামনের দিকে। তারপরে কি করেছে এটা শিক্ষার্থীরা, তো প্রথম যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আছে সেটা বাম ও ডান, এই যেটা আমরা বলছি সেটা ভেন্ট্রাল অ্যাওর্টা অগ্রপ্রান্তের বিভক্তির মাধ্যমে উৎপন্ন হয়ে সেটা প্রথম ফুলকা জোড়ার মধ্যে প্রবেশ করেছে। এটা প্রথম ফুলকা, এটা প্রথম ফুলকা, এই ফুলকা জোড়ার মধ্যে প্রথম যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা প্রথম 1 জোড়া ফুলকার মধ্যে প্রবেশ করেছে। এরপরে যে 2 নাম্বারটা সেটা কি করেছে, সেটা হচ্ছে যেমন ভেন্ট্রাল অ্যাওর্টার অগ্রপ্রান্তে, এই ভেন্ট্রাল অ্যাওর্টার এই অগ্রপ্রান্তের যে ভেন্ট্রাল অ্যাওর্টা আছে তার পরবর্তী অংশটা থেকে উৎপন্ন হয়, তার কিছুটা পিছন থেকে, অর্থাৎ ভেন্ট্রাল অ্যাওর্টার অগ্রপ্রান্তের বিভক্তির মাধ্যমে উৎপন্ন হয়ে সেটা প্রথম ফুলকা জোড়ায় প্রবেশ হয়। দ্বিতীয় যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা আমরা দেখতে পাচ্ছি, এই দ্বিতীয় অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীতে সেটা কীভাবে আসছে, সেটা প্রথম জোড়ার কিছুটা পিছন থেকে উৎপন্ন হয়ে দ্বিতীয় জোড়ার ফুলকার মধ্যে প্রবেশ করেছে। তাহলে এই যে প্রথম জোড়া ব্রাঙ্কিয়াল ভেন্ট্রাল অ্যাওর্টা তার কিছুটা পিছন থেকে উৎপন্ন হয়ে এই দ্বিতীয় ধমনীটা, অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা দ্বিতীয় ফুলকা জোড়ার মধ্যে প্রবেশ করেছে। ঠিক একইভাবে যদি আমরা দেখি তাহলে তৃতীয়টা কি করেছে, তৃতীয়টা হচ্ছে দ্বিতীয় জোড়া যে অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আছে, এই দ্বিতীয় জোড়া তার পিছন থেকে উৎপন্ন হয়ে সেটি কোথায় গেছে, সেটা হচ্ছে তৃতীয় জোড়া ফুলকার মধ্যে প্রবেশ করেছে। তাহলে শিক্ষার্থী দেখো, তৃতীয় জোড়া ফুলকা জোড়ার মধ্যে প্রবেশ করেছে এবং একইভাবে চতুর্থ ভেন্ট্রাল অ্যাওর্টা তৃতীয় ভেন্ট্রাল অ্যাওর্টা থেকে পিছন থেকে উৎপন্ন হয়ে সেটা চতুর্থ জোড়া ফুলকার মধ্যে প্রবেশ করেছে। এই হচ্ছে মোটামুটি আমার অন্তর্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী আমি এঁকে দেখিয়েছি তোমাদেরকে। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা চিত্রটা এঁকে ফেলেছো। আমি আরেকটি ছোট্ট একটি চিত্র অঙ্কন করব, সেটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এই চিত্র থেকে অনেক সহজ, তোমরা বুঝছে, হ্যাঁ আবিদা সুলতানা গুড, বুঝতে পারার কথা, একটু মন দিয়ে বুঝলে অবশ্যই বোঝা যায়। হ্যাঁ, থ্যাংক ইউ।
এখন আমি এটাকে মুছতে পারি, আমাকে একটু জানাও তো, আমি একটু মুছে দিতে চাচ্ছি। আমি আবার সামনের দিকে আরেকটু যাব, তো তোমরা আমাকে একটু কনফার্ম করো তোমাদের আঁকা শেষ হয়েছে কি না। শেষ হয়ে গেলে আমি এখনই এটা মুছে দিতে চাচ্ছি। তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা আঁকাটা শেষ করেছো। তারপরেও আমি তোমাদেরকে একটু সময় দিচ্ছি, আমি কিন্তু এখনই চিত্রটা মুছে ফেলতে চাচ্ছি, আমার আরও আঁকা কাজ আছে। তো শিক্ষার্থীরা আমাকে একটু কনফার্ম করো, আমি চিত্রটা মুছে ফেলতে চাচ্ছি। আচ্ছা, আমাকে একটু বলো আমি কি মুছবো কি না। তোমরা চিত্রটা অঙ্কন করে ফেলো, আমি এখনই মুছে ফেলবো। এখন আমি অনেক সহজ আরেকটি চিত্র অঙ্কন করব, যেটাকে রুই মাছের অন্তর্বাহী বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী বলা হয়। রুই মাছের বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী চিত্রটা খুব সোজা, আমি এখন এটা মুছে সেটা অঙ্কন করব। আঁকা শেষ মিস, গুড। আবিদা তুমি তোমার আঁকা শেষ, আশা করছি সবার আঁকা শেষ। আমার সাথে সাথে আঁকা শুরু করলে আমি আশা করি তোমাদের সবারই আঁকা শেষ হয়ে যাওয়ার কথা, এবং শেষ হয়েও গেছে। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিলাম। আমি এখন বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর চিত্রটা অঙ্কন করব। খুব সোজা, অন্তর্বাহীর চেয়ে আরও সহজ। আচ্ছা, এখন তোমরা এটা খুব সাথে সাথে আঁকবে। পরীক্ষার মধ্যে তোমাদের তো রিটেন পরীক্ষার পরপরই প্র্যাকটিক্যালের আর বেশি সময় দেওয়া হয় না। তো আশা করি তোমাদের পরীক্ষার জন্য রিটেন পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল পরীক্ষা উভয় পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত থাকবে চিত্রগুলো এঁকে। তো শিক্ষার্থীরা এখন আমি আরেকটি চিত্র অঙ্কন করব, অনেক সোজা, অনেক সোজা। দেখো, এইভাবে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তো সবাই আঁকতে পারি, তাই না? হ্যাঁ, এইভাবে আঁকো আগে। তো এইভাবে আঁকো এবং সেটা এঁকে এখানে মিলিয়ে দাও। শিক্ষার্থীরা এই যে এইভাবে এঁকে এটা মিলিয়ে দাও। আচ্ছা, এভাবে নিশ্চয়ই তোমরা পারবে। এইটুকু আনো, এই পর্যন্ত নিয়ে আসো আগে। আমরা এটাকে আর একটু ডবল করে দিই, ভালো লাগবে দেখতে। একটু মোটা করে দিচ্ছি, একটু গাঢ় করে দাও। এটা অনেক সহজ, অনেক সহজ। আমার মনে হয় না তোমাদের বেশি সময় লাগবে এটা আঁকতে। খুব দ্রুত করো, খুব দ্রুত। এই দুটাই এসে এক জায়গায় মিলিত হয়েছে। আচ্ছা, এখন কালিটা শুকাই গেল। সেক্ষেত্রে খুব দ্রুত, সময় কিন্তু আর নাই। তারপরে এরপরে আমরা কোথায় যাচ্ছি দেখো। এখন এটা আমি কি আঁকাচ্ছি, বহির্বাহী ব্রাঙ্কিয়াল, রুই মাছের বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখান থেকে এই বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এভাবে তোমরা অবশ্যই পারবে। দেখো, এভাবে এঁকে দাও। তো আমি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 1 আর 2টা হচ্ছে এইখানে যে ডরসাল অ্যারোটা বা পৃষ্ঠীয় মহাধমনী, এটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী। পৃষ্ঠীয় মহাধমনী থেকে 4 জোড়া ফুলকার মধ্যে 2টি হচ্ছে শিক্ষার্থীরা লেটারাল অ্যারোটার মধ্যে 2 জোড়া, আর 2 জোড়া হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 2 জোড়া আছে, হচ্ছে 2 জোড়া হলো বহির্বাহী ব্রাঙ্কিয়াল মধ্যে, 2 জোড়া ডরসাল অ্যারোটার মধ্যে। তাহলে লেটারাল অ্যারোটা হচ্ছে এই 2টা অংশ হচ্ছে লেটারাল অ্যারোটা, এই 2টা অংশ হচ্ছে লেটারাল অ্যারোটা, লেটারাল অ্যারোটা অ্যারোটা, আর এই অংশটা হচ্ছে ডরসাল অ্যারোটা। তো শিক্ষার্থীরা ডরসাল অ্যারোটা। আচ্ছা, এখন তোমরা লক্ষ্য করো, তো লেটারাল অ্যারোটার মধ্যে হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 1 নম্বর। 1 নম্বরটা হচ্ছে আমরা এইভাবে করে এইভাবে দিতে পারি, এইভাবে। এইটা হচ্ছে 1 নম্বর। 1 নম্বর কি, এটা বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 1। এটা হচ্ছে তাড়াতাড়ি করো, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 1। আচ্ছা, এখন আবার এটাও তোমরা একইভাবে
কালিচাতে ডিস্টার্ব। আচ্ছা, আমি আবার আরেকটা আছে, দেখো দ্রুত করো। এটা হচ্ছে কি বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, আবার লিখতে সময় লাগে। বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 2। তাহলে ব্রাঙ্কিয়াল ধমনী 2। আর যে দুইটা আছে সেটা দেখো, সেটা হচ্ছে আমরা এগুলা কিন্তু ফুলকা। তো শিক্ষার্থীরা তোমরা জানো যে এটা হচ্ছে 2 নম্বর ব্রাঙ্কিয়াল ধমনী, এটা 1 নম্বর ব্রাঙ্কিয়াল বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। এখানেও আমরা সেম দেখাতে পারি। এটা হচ্ছে এক জোড়া, তো তোমরা এভাবে করে দাও। এগুলো হচ্ছে ফুলকা, এগুলো ফুলকা। আমি এক জায়গায় লিখে দিই, এটা ফুলকা, প্রত্যেকটাই ফুলকা। ফুলকা আর বারবার লিখবাও না, তো ফুলকা। তো এই হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এক জোড়া, দুইটা। দ্বিতীয়টা হচ্ছে, এটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী দ্বিতীয় জোড়া। আর এখান থেকে আমি তোমাদেরকে আরেকটা অংশ দেখাচ্ছি শিক্ষার্থীরা, সেটা দেখো। এখানে একটা চলে গেছে এবং এই পাশ থেকে আরেকটা চলে গেছে। ঠিক একইভাবে আমরা দেখাতে পারি এবং এইভাবে। তো শিক্ষার্থীরা দেখো, এখানে আমি আবার আরেকটা ফুলকা আঁকাচ্ছি। হ্যাঁ, এইভাবে তোমরা এঁকে দাও। এটা চিত্রটা অনেক সহজ, অনেক সহজ। তোমাদের কোনো রকমের কষ্ট হবে আমার মনে হয় না, তোমরা সবাই পারবে এটা। এগুলো হচ্ছে ফুলকা, এগুলো হচ্ছে ফুলকা। তাহলে আমরা মোটামুটি আঁকার শেষের দিকে আছি। হ্যাঁ, আচ্ছা, এখন তাহলে আমরা কি লিখতে পারি? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 3। এটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 3। তারপরে কি হবে? বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 4। চতুর্থ জোড়া হচ্ছে এখানে, এটা হচ্ছে বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 4। আচ্ছা, তাহলে শিক্ষার্থীরা এখন তোমরা বলো ডরসাল অ্যারোটা মানে কি? পৃষ্ঠীয় মহাধমনী। তোমাদের যদি মনে না থাকে তাহলে আবার লিখে রাখো বোঝার জন্য। এটা হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী, তাহলে মনে থাকবে। আর লেটারাল অ্যারোটা হচ্ছে ল্যাটারাল অ্যারোটা মানে হচ্ছে অঙ্কীয় মহাধমনী। ঠিক আছে শিক্ষার্থীরা, এখন তোমরা চিত্রটা তোমরা দ্রুত আঁকো এবং আমি সময় নষ্ট না করে এটা সম্পর্কে একটু তোমাদেরকে ধারণা দিচ্ছি। তো শিক্ষার্থীরা দেখো, প্রথম ফুলকা থেকে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা বের হয়ে লেটারাল অ্যারোটাতে মিলিত হয়েছে। তো প্রথম এই যে অংশটা, প্রথম ব্রাঙ্কিয়াল ধমনী 1 অর্থাৎ বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 1, সেটা কোথা থেকে উৎপন্ন হয়েছে? প্রথম ফুলকা থেকে। সেটা প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল, এই যে ফুলকা 1, ফুলকা 2, ফুলকা 3, ফুলকা 4। তাহলে 4 জোড়া ফুলকা আমরা দেখতে পাচ্ছি। তো প্রথম ফুলকা হচ্ছে এটি। তাহলে প্রথম যে ব্রাঙ্কিয়াল ধমনী, বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা কোথা থেকে? যে প্রথম ফুলকা থেকে প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা বের হয়েছে এবং সেটা লেটারাল অ্যারোটাতে মিলিত হয়েছে। এই অংশটা তো লেটারাল অ্যারোটাতে মিলিত হয়েছে। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ঠিক প্রথম বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীর ঠিক পিছন থেকে, সামান্য পিছন থেকে আবার দ্বিতীয় ব্রাঙ্কিয়াল পিছন থেকে দ্বিতীয় ফুলকাটা পিছনে অবস্থিতই দ্বিতীয় ফুলকা, সেই দ্বিতীয় ফুলকা থেকে দ্বিতীয় বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা উৎপন্ন হয়ে সেটাও লেটারাল অ্যারোটাতে মিলিত হয়েছে। তারপর সেখানে দেখো, এরপরে একইভাবে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় এবং চতুর্থ।
চতুর্থ তৃতীয় ফুলকা এবং চতুর্থ ফুলকা। একইভাবে তৃতীয় ফুলকা এবং চতুর্থ ফুলকার ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এবং তৃতীয় এবং চতুর্থ ফুলকার থেকেও যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ ফুলকা থেকে ব্রাঙ্কিয়াল ধমনীটা বের হয়ে এরা কি করছে, এবার একত্রে মিলিত হওয়ার পর এই দুটা একত্রে মিলিত হয়ে ডর্সাল অ্যারোটার সাথে মিলিত হয়েছে। এই জায়গাটার মধ্যে আমরা একটু পার্থক্য দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু তৃতীয় যে ফুলকা এবং চতুর্থ যে ফুলকা আছে, এই দুটা ফুলকা থেকে ব্রাঙ্কিয়াল বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী 3 এবং 4 বের হয়ে দুটা একত্রে মিলিত হয়ে এবার ডর্সাল অ্যারোটার সাথে মিলিত হয়েছে। এই অংশটা হচ্ছে ডর্সাল অ্যারোটা, আর এটা হচ্ছে লেটারাল অ্যারোটা। হ্যাঁ, প্রথম দুইটা হচ্ছে লেটারাল অ্যারোটার সাথে মিলিত হয়েছে, কিন্তু 3 এবং 4 3 নম্বর বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী এবং চতুর্থ ব্রাঙ্কিয়াল ধমনীটা তৃতীয় এবং চতুর্থ ফুলকা থেকে বের হয়ে এরা কী করেছে, মিলিত হয়ে পরস্পর মিলিত হয়ে ডর্সাল অ্যারোটার মধ্যে মিলিত হয়েছে। তো শিক্ষার্থীরা এই দুপাশে যে লেটারাল অ্যারোটা সেটা কী করছে, পিছন দিকে মিলিত হয়ে এই দুই পাশে এটা মিলিত হয়ে কিন্তু এই যে ডর্সাল দুই পাশের অ্যারোটাগুলো মিলিত হয়েছে কীভাবে, দুপাশে লেটারাল অ্যারোটা এই একটা লেটারাল অ্যারোটা, এই পাশে লেটারাল অ্যারোটা, এই দুটা লেটারাল অ্যারোটা পরস্পরের সাথে মিলিত হয়ে কিন্তু ডর্সাল অ্যারোটা গঠিত হয়েছে। তো শিক্ষার্থীরা, তো এখন তোমরা লক্ষ্য করো এই যে ডর্সাল অ্যারোটাটা তৈরি হলো, গঠন করলো, তো এই যে ডর্সাল অ্যারোটা কিন্তু পশ্চাৎ দিকে অগ্রসর হয়ে ঠিক মেরুদণ্ডের নিচ দিয়ে লেজ অঞ্চলে সেটা মিলিত হয়েছে। তাহলে দেখো এই ডর্সাল অ্যারোটা কি করেছে, এই ডর্সাল অ্যারোটাটা কি করেছে, সেটা মেরুদণ্ডের নিচ দিয়ে, আমরা জানি মাছের, তোমরা আবার খেয়াল করো এই যে মাছের মেরুদণ্ডটা ছিল এই পাশে, ঠিক মেরুদণ্ডের নিচ দিয়ে এটা এই ডর্সাল অ্যারোটা এই মাছের মেরুদণ্ডটা ছিল এই পাশে। তো এই মেরুদণ্ডের ঠিক নিচ দিয়ে সেটা একদম মাছের লেজ পর্যন্ত যেয়ে মিলিত হয়েছে। ঠিক আছে, মেরুদণ্ডটা হচ্ছে এখানে আর লেজ হচ্ছে এখানে, মেরুদণ্ডের ঠিক নিচ দিয়ে গিয়ে মাছের এই লেজ পর্যন্ত গিয়ে সেটা এই ডর্সাল অ্যারোটাটা মিলিত হয়েছে। শিক্ষার্থীরা, দেহের পশ্চাৎ দিকে ডর্সাল এই যে অ্যারোটাটা থেকে অনেকগুলো শাখা ধমনী বের হয় এবং সেটা কি করবে, দেহের বিভিন্ন অঙ্গে গিয়ে দেহের বিভিন্ন অঙ্গে সেগুলো রক্ত সরবরাহ করে। এই ছিল আমার আজকের মূল বিষয়। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই আর দুটা ছোট প্রশ্ন আছে, সেটা আমি ইচ্ছা করে পরের ক্লাসেও আমি তোমাদেরকে বলতে পারি, তাও তোমরা জেনে রেখো যে সিস্টল চাপ ও ডায়াস্টল চাপ কাকে বলে। তোমরা পাশাপাশি এই দুটো কোশ্চেন আমি পরবর্তী ক্লাসে তোমাদের কাছ থেকে জানতে চাবো। আমি আরও দুটো প্রশ্ন তোমাদের কাজ দিলাম, সিস্টল চাপ এবং ডায়াস্টলিক চাপ। তাহলে তোমরা এই দুটা সিস্টোলিক চাপ কাকে বলে, ডায়াস্টোলিক চাপ কাকে বলে তোমরা পড়ে রাখবে, এবং পরবর্তীতে পারলে সেই সংজ্ঞাটা তোমরা আমাকে ইয়েতে লিখে জানাবে কমেন্ট বক্সে। তো শিক্ষার্থীরা, এই যে ডর্সাল অ্যারোটা এবং অন্তর্বাহী এবং বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনীটা তোমাদেরকে এঁকে দেখালাম, আশা করি তোমরা সবাই পারবে শেষ আঁকা। অবশ্যই আঁকা শেষ হবে, তোমরাও চেষ্টা করলে পারবে, আমার এটা বিশ্বাস। তো আমি কিন্তু নামটা লিখে নাই, তো তোমরা কিন্তু নাম না লিখলে নাম্বার কম পাবে। অবশ্যই চিত্রের নিচে লিখবে রুই মাছের বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী, চিত্রটার নাম লিখে রাখো, চিত্র রুই মাছের বহির্বাহী ব্রাঙ্কিয়াল ধমনী। শিক্ষার্থীরা, তোমরা কষ্ট করে চিত্র আঁকলে কিন্তু চিত্রের নিচে নাম লিখতে ভুলে গেলে সেই জন্য কিন্তু তার জন্য নাম্বার কাটা যায়। সবসময় মনে রাখবে চিত্র এঁকে চিত্রর নিচেই কিন্তু নামটা বসাতে হবে, তাহলে নাম লিখতে ভুল করবে না। কারণ আমাদের একটা ভালো নাম্বার পেতে হলে, ভালো একটা জিপিএ পেতে হলে, A+ পেতে গেলে আমাদের সব সাইডগুলোই মনে রাখা প্রয়োজন। তো শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আজকের ক্লাস থেকে কিছুটা হলেও বুঝতে পেরেছো, এবং শুধু বুঝলেই হবে না, চেষ্টা করতে হবে, অনেক চেষ্টা করতে হবে। চেষ্টা করলে অবশ্যই একটা ভালো রেজাল্ট করতে পারবে। তো শিক্ষার্থীরা, যারা আজকে লাইভে উপস্থিত ছিলে এবং সাথে সাথে
চিত্রগুলো অঙ্কন করেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আগামী ক্লাসে ইনশাআল্লাহ রুই মাছটি আমি শেষ করতে পারবো, এবং আগামী ক্লাসে আমি রুই মাছের জীবনচক্র এবং অর্থনৈতিক গুরুত্বটা নিয়ে আলোচনা করব, এবং যদি কিছু বাদ থাকে সেটা নিয়ে আলোচনা করে আগামী ক্লাসে আমি শেষ করে দেওয়ার চেষ্টা করছি, আশা করছি। তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে, নিয়ম মেনে চলবে, এবং পড়ার টেবিলে বেশি সময়টা কাটাবে, এবং একটু ভালো রেজাল্টের আশায় সবসময় পড়াশোনা করবে। এই কামনা রেখে আজকের মতো আমি এখানেই সমাপ্তি টানছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।